শিবিরের লোক হলেই চামড়া তুলে নেওয়া যাবে এমন এক বয়ান তৈরি করেছে ছাত্রদল। স্টার নিউজের কড়া আলাপের টকশোতে এমনটিই উল্লেখ করেছে ছাত্রদলের রাজু আহমেদ। বক্তব্যটি কি সরাসরি একবার শোনা দরকার? শুনুন। শিবিরের লোক এটা কে বললো? কেন কেন এটা মিডিয়াতে নিউজ এসেছে। আচ্ছা নিউজের প্রেক্ষিতে আমরা দেখেছি শিবিরের ধরেন আর কি, শিবিরে কি ধরেন গেল, কিন্তু সামনে তুলে নেওয়ার অথরিটি ছাত্রদল দেখুন, ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন। স্টার নিউজের কড়া আলাপে শান্তা শার্লিনের উপস্থাপনায় এস এম ফরহাদ, ডাকসুর জিএস শিবির নেতা এস এম ফরহাদ, রাজু আহমেদ ছাত্রদলের নেতা, কেন্দ্রীয় নেতা, এবং সৈকত আরিফ একই সাথে তারা ছিলেন ছাত্র ফেডারেশনের নেতা, ওই যে উমামা ফাতেমার। সেখানে প্রথমেই মিথ্যা বয়ান তুলেছে ছাত্রদলের নেতা। এই যে এখন যাদেরকে ফার্মের মুরগি বলে গালি দেওয়ার ফলে যে আন্দোলন চলছে, এরা সকল ছাত্র হইল শিবিরের। ওই যে একটা বই লিখেছে না এক লেখক, মানুষ মূলত শিবির। ভয়, কোনো ছাত্রকে দেখে ভয় পেলে সে শিবির, যার সাথে পারছে না সে শিবির, যাকে অন্যায়ভাবে মারতে হবে সে শিবির। একইভাবে ছাত্রলীগের মতো ছাত্রদলের এই নেতা রাজু আহমেদ বলেছে, বর্তমানে যে ছাত্ররা আন্দোলন করছে তারাও শিবির, যারা উস্কানি দিচ্ছে তারাও শিবির, সবাই শিবির। এখন উপস্থাপিকার প্রশ্ন যে ছাত্ররা যে শিবিরের লোক, এই কথা কে বলল? ঠিক এটার যেমন সে জবাব দিতে পারে নাই, ঠিক একইভাবে ঠিক আছে ধরে নিলাম শিবির। ফরহাদের প্রশ্ন হলো যে শিবির ধরেন, শিবির হলে আপনি চামড়া তুলে নিতে পারবেন, এই কথা কে বলল? শিবিরের চামড়া তুলে নিব আমরা। এই মিছিল করেছে কে? ছাত্রদলের কেন্দ্রীয় বোনাফাইড নেতা, যাত্রাবাড়ির কমান্ডার কর্নেল রাকিব হাসান বা রাকিবুল ইসলাম। এটা কি আসলে সম্ভব? তবে ছাত্র দলের কাছে এবং ছাত্র ফেডারেশন উপস্থাপিকা তিনজনের কাছে ফরহাদ কি ধরাশায়ী হয়ে গেল প্রথমবারের মতো? না, মোটেই ধরাশায়ী হয়নি। প্রথমেই মূলত রাজু আহমেদ মিথ্যা কথা দিয়ে শুরু করেছে যে ওই নাসিরের মতো, একইভাবে যে এহসানুল হক মিলন ফার্মের মুরগি বলেছে তার মেয়েকে, এবং শিবির ঘোলা পানিতে এখন মাছ শিকার করতে চাইছে। ফরহাদের কথা হলো, পানি তো ঘোলা করেছেন আপনারাই, পানি আসলে কেউ ঘোলা করে নাই, পানি ঘোলা করার জন্য আপনারাই দায়ী। কারণ যখন ছাত্ররা প্রথম দাবি তুলেছে পরীক্ষা দিতে, তাদের সমস্যা নিয়ে নানান কথা বলেছে, তখনই ছাত্রদের সাথে কথা বলে সমস্যাটি সমাধান করা যেত। সব কিছুই আপনারা দেরিতে করেন, আপনারা পাত্তাই দিতে চান না। পরে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, গায়ে লাগে, আতে লাগে, তখন কাউকে না কাউকে দায় দিয়ে, দোষ দিয়ে তারা সামনে অগ্রসর হতে চায়। নিজেই তারা ফরহাদের জবাব, পানি ঘোলা করেছে, এবং ঘোলা হয়ে গেলে যখন দেখে যে আর সামলাইতে পারে না, তখন ওই যে রাকিবের চরিত্রের মতো শিবিরকে দায় দিয়ে দাও। চট্টগ্রামের কথাই ধরেন না, এটা ফরহাদ বলছে। চট্টগ্রামের বন্যার কথা মিডিয়া লেখে নাই, সরকারের কেউ বলে নাই, সরকার থেকে কেউ ত্রাণ নিয়ে যায় নাই, তাদেরকে দেখতে পর্যন্ত যায় নাই, অথচ 51 জন মানুষ মরে শেষ। সোজা কথা, কেমন পরিস্থিতি ভয়াবহ হলে 51 জন 52 জন মানুষ মারা গেছে, কয়েক লক্ষ গবাদি পশু ভেসে চলে গিয়েছে। যদি জামায়াতের আমির, সত্যিকারের অর্থে জামায়াতের আমির যদি সেখানে না যেত, জামায়াতের আমির ধরেন অনেককে অনেক টাকা দিছে, অনেক সাহায্য করছে, ধরেন 1 টাকাও সাহায্য করে নাই, তারপরেও জামায়াতের আমির এই বন্যা কবলিত এলাকায় যাওয়ার কারণে এই চট্টগ্রামের ভয়াবহ বন্যা মিডিয়াতে চলে এসেছে। ওই যে জামায়াতের আমির নিয়ে নিউজ করতে গিয়ে বন্যাটাও নিউজে চলে এসেছে। ওই চট্টগ্রামের কয়েক কোটি মানুষের এটি হলো সবচাইতে বড় উপকার। ডাক্তার শফিকের আর কিছু করার দরকার নাই তো, এটাকে সমস্যাটা যে একটা তৈরি হয়েছে, এই জিনিসটাকে আলোচনা নিয়ে আসে, এখন এটাকে সমাধান করতে হবে। কিন্তু এটা ধরেন বন্যা শুরু হয়েছে এখন থেকে 8 দিন আগে,
কেউ যায় নাই। খবর পাওয়ার পর 2 দিনের মাথায় দ্বিতীয় দিন বা তৃতীয় দিন জামায়াতের আমির গেছেন, সেখানে গিয়ে হেঁটে হেঁটে অসুস্থ অবস্থায় মানুষের দোরগোড়ায় পৌঁছাইছেন। এটা নিউজ হয়েছে, এখন সরকার বিশেষ বরাদ্দ দিচ্ছে। এটা হইল ডাক্তার শফিককে ধন্যবাদ দেওয়ার মতো। ছাত্ররা পদত্যাগ চাইছে, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের, শিবিরও পদত্যাগ চাইছে ছাত্রদের সাথে কষ্টের সাথে তাল মিলিয়ে। তার মানে কি এই আন্দোলন শিবিরের এইভাবে ত্যাগ করতে হবে? এই আন্দোলন ছাত্রছাত্রীরা সব শিবিরের, এখন তাদের চামড়া তুলে নেওয়া যাবে? তাদের গায়ে হাত তোলা যাবে? তাদের গায়ে হাত তোলাই উচিত হয় নাই। আপনি বলার সাথে সাথে আলোচনা করে এটা সমাধান করলেন না কেন? তারপরে প্রশ্ন উঠছে, ছাত্রদের হাতে ওয়াকিট কি আসলো কীভাবে? ওয়াকাট কি আসে তাদের হাতে? এটা কি শিবির দিছে? এটা কেউ বিশ্বাস করবে যে এই আন্দোলনকে কেন্দ্র করে সরকার বিপদে পড়ুক, বা হাসিনা চলে আসুক, বা আওয়ামী লীগ নৈরাজ্য তৈরি করুক? প্রশ্ন আসে না। প্রত্যেকটা বিষয়ে শিবির, জামায়াত সরকারকে সতর্ক করে, তোমরা ভালো থাকো, কিন্তু তোমরা ক্ষমতায় এসে মানুষের সাথে গণভোট নিয়ে প্রতারণা করছো, জুলাই সনদ নিয়ে। কত শান্ত থাকতো দেশ, মানুষ তোমাদের উপরে কত ট্রাস্টেড হইতো যদি এই জুলাই সনদ তোমরা বাস্তবায়ন করতা। পাশে থাকতো কীরকম, কথার সাথে সাথে পাশে চলে আসতো, রাস্তা নেমে যেত। ব্যক্তিগতভাবে আমিও বিরক্ত কথা না করার কারণে। ভুল ত্রুটি সরকারের হবেই, কিন্তু প্রতিশ্রুতি রক্ষার আপ্রাণ চেষ্টা করা। আপনি সংবিধান সংস্কার কমিটি করলে সমস্যা কী? আপনি সংস্কার করবেনই না, আপনি সংশোধন নাম দিয়েছেন। আর এই সংস্কার কমিটি করেন, এরপরে আলোচনা যখন কমিটি যখন করবেন, কমিটিতে আপনি তখন সিরিয়াসলি বলেন যে একটা জিনিস থাকুক, এটা আমরা 28-এ করব, 27 সালে করব, অথবা যাওয়ার আগে 29 সালে করব। এইভাবে আপনি বলেন, সমাধান হয়ে যাবে। কিন্তু আপনি এই যে অহংকারের কারণেই এই এখন এহসানুল হক মিলনের এই বিপদ, কিন্তু এটা কিন্তু একটা ফাঁড়া। মন্ত্রী থাকুক আর না থাকুক, মন্ত্রী গেলে তো গেছেই শেষ। যদি মন্ত্রিত্ব থাকেও এহসানুল হক মিলনের, তবুও এটা কিন্তু একটা তার বেইজ্জতি, তাই না? অহংকারের বেইজ্জতি, বদদোয়া লাগছে তার উপরে। আসলে এটা তাদেরকে উস্কানি দিচ্ছে, শিবির নাকি উস্কানি দিচ্ছে, জামাত উস্কানি দিচ্ছে। ছাত্ররা যারা যে কোনোভাবে হোক, এরা ধরেন পড়াশোনা করে নাই, পরীক্ষা ভালোভাবে দিতে পারছে না, পরীক্ষার প্রশ্ন কমন পড়ে নাই, ছাত্রদের অনেক দোষ থাকতে পারে, ছোট মানুষ। আপনি তাদের সাথে আগেই যদি আলোচনা করতেন, তোমাদের এই সমস্যার জন্য এই করো, তোমাদেরকে এই সুবিধা দিব, সমাধান হয়ে যায়, শেষ। কিন্তু ইগো ধরে রেখে একে দোষ দিবেন, তাকে দোষ দিবেন, এর ফাঁকে দিয়ে আন্দোলন বড় হয়ে যাবে। তো মনে হয় আর যারা এই টকশোটা দেখেছেন, টকশো দেখার, আসলে টকশো নিয়ে কথা বলার অর্থ কী? টকশোতে যে পয়েন্টগুলো এসেছে, মূল পয়েন্ট, কি পয়েন্টগুলো আসলে কারা কোন পয়েন্টে কথা বলেছে, এটাকে ধরে দেওয়া, রিভিউ করা, রিয়াকশান দেওয়া, এই জন্যে মূলত আলোচনাটা করা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।